হ্যালো ফ্রেন্ডস, আমি সাদমান edutubebd.com এর মাধ্যমিক গণিত ও উচ্চতর গণিত এর ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো এসএসসি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ভিডিও এর জন্য। আমরা আসলে বেশ মোটামুটি অনেক ডিটেল চ্যাপ্টারে এবং কনসেপ্ট এবং ম্যাথ কভার করতে চাচ্ছি, তাই একটু সময় নেওয়া হলো। তোমরা রেগুলারলি edutubebd.com এর হোম পেজে থেকে লাইভ ক্লাস সেকশন চেক করবে, নতুন ভিডিও পাবে। তো আজকে তোমাদের যে ক্লাসটা নেওয়া হবে সেটা হলো হায়ার ম্যাথের সেট ও ফাংশন। এটা হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টার, তোমরা জানো। তো সেট সম্বন্ধে তোমরা যা ধারণা পেয়েছো, আগে হয়তো কিছু ধারণা পেয়েছো। সেট বলতে যেটা আমরা বুঝি সেটা হলো বাস্তব জগৎ ও চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেট অসীম বা সসীম হতে পারে। এখন সেটকে আমরা প্রকাশ করতে পারি দুইভাবে। একটা হলো তালিকা পদ্ধতি, দুই হলো সেট গঠন পদ্ধতি। এখন তোমরা যদি তালিকা পদ্ধতির সংজ্ঞা জানতে চাও তাহলে এটাকে বলা যায় এই পদ্ধতিতে সেটের উপাদানসমূহকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখা হয় এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান আলাদা করে দেখানোর জন্য কমা ব্যবহার করা হয়। এখন তোমাদের যদি আমি একটা তালিকা পদ্ধতির উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি, ধরো 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর সেট দেওয়া আছে। তো সেখানে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে ধরো এর একটা সেট হবে 2, 4, 6, 8 এবং 10, কারণ এখানে বলা হয়েছে জোড় সংখ্যাগুলোর সেট। সো 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর সেট হবে 2, 4, 6, 8, 10। দেখতেছো তোমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং কমা দেওয়া হয়েছে প্রত্যেকটির মাঝখানে। এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এখন সেট গঠন পদ্ধতি বলতে বোঝায় এই পদ্ধতিতে সেটের গঠন উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে বর্ণনা করা হয়। অর্থাৎ এখানে ধর্ম দিয়ে সেটকে একটি সহজভাবে প্রকাশ করার নিয়ম। এখন ধরো সকল স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সেটকে আমরা এ যদি ধরি তাহলে একে কীভাবে প্রকাশ করা যাবে? এ এক্স যেন এক্স বিলংস টু এন বা ন্যাচারাল নাম্বার এবং জোড় সংখ্যা। তো এভাবে আমরা সব জোড় সংখ্যাগুলোকে একটি সেট গঠনে সেটের মাধ্যমে ফেলে দিচ্ছি। তো তালিকা পদ্ধতি যদি প্রকাশ করতে হতো তাহলে আমাদের সব কয়টি সংখ্যা লিখতে হতো, কিন্তু সেট গঠন পদ্ধতির জন্য আমরা এভাবে একটা গড় করে একটা ধর্ম বের করে লিখে ফেলতে পারি। তো এটা হলো গিয়ে সেট গঠন পদ্ধতির সুবিধা। আর তালিকা পদ্ধতির নির্দিষ্ট সংখ্যাগুলো দেওয়া থাকে। এখন সেটকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, নানা রকম সেট আছে। তো আমরা তোমাকে এগুলার একটা ছোট বর্ণনা দিয়ে যাচ্ছি। প্রথমে ধরা যাক সসীম সেট। সসীম সেট তোমরা খুব সহজেই বুঝতে পারছো। সসীম সেট নাম থেকেই বোঝা যাচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট কি। যে সেট উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকেই সসীম সেট বলে। যেমন ধরো সি একটি সেট যদি হয় তাহলে এর মানগুলো ক, খ, গ, অর্থাৎ এই সেটগুলোর মানগুলো নির্দিষ্ট করে বলা যাচ্ছে, এগুলো নির্ধারণ করা যাচ্ছে নির্দিষ্টভাবে, সংখ্যা গণনা করা যাচ্ছে। এখন এছাড়াও বলা যায়, ধরো এ সেট যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এবার যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে ধরো এক্স যেন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 18। অর্থাৎ এ সেটটিতে তোমরা বুঝতেই পারছো মানগুলো সব সসীম। এখানে তোমার মানগুলো তোমরা নির্ধারণ করতে পারবে, সবকটি মানই তোমরা বার করতে পারছো। এরপরে আসছে অসীম সেট। অসীম সেটের ক্ষেত্রে বলা যায় যে সেটে উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় না তাকে অসীম সেট বলে। এখন ধরো যদি এন একটা সেট হয় তাহলে এর মান 1, 2, 3, 4, 5 এভাবে আসতে থাকবে। অর্থাৎ এ সেটের মানগুলো অসীম, তোমরা নির্ণয় করতে পারবে না। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হলো গিয়ে ফাঁকা সেট।
ফাঁকা সেটের সংজ্ঞায় বলা যায় যে সেটের কোনো উপাদান নেই অর্থাৎ উপাদান সংখ্যা শূন্য সেই সেটকে ফাঁকা সেট বলে। এখন ফাঁকা সেটকে প্রকাশ করা যায় কয়েকটি উপায়ে, এভাবে ব্র্যাকেটের মাঝখানে ফাঁকা রেখে অথবা ওরি দিয়ে। ওরি একটি ডেনিশ অক্ষর, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তোমার ফাঁকা সেট। এখন 2 ও 3-এর মধ্যে স্বাভাবিক সংখ্যার সেট একটি ফাঁকা সেট, এটা আমরা বলতে পারি। এরপরে ধরো একক সেট। একক সেটের সংজ্ঞা বলা যায় যে সেটের একটি মাত্র উপাদান থাকে তাকে একক সেট বলে। খুবই সহজ, নাম থেকে বোঝা যাচ্ছে। ধরো এর মান জাস্ট 2, তো এরকম যদি কেবল একটি মান থাকে তবেই তাকে ফাঁকা সেট একক সেট বলবে। এরপরে হলো উপসেট। উপসেটের সংজ্ঞায় বলা যায় যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে তাহলে এ কে বি এর উপসেট বলে। এখন একে কিভাবে প্রকাশ করা যায়? আমরা যেভাবে বললাম সেই অনুযায়ী এভাবে প্রকাশ করা যায়। এখন ধরো এ ইকুয়াল টু 2, 4, 6 এবং বি ইকুয়াল টু 2, 4, 6, 8 যদি হয় তাহলে এ তোমার বি এর একটি উপসেট হবে, অর্থাৎ আমরা প্রকাশ করতে পারবো এভাবে। তো এটাই তোমার উপসেট, আর এটা উপসেটের চিহ্ন। এরপরে আমরা চলে যাই প্রকৃত উপসেটে। প্রকৃত উপসেটের সংজ্ঞায় বলা যায় যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে এবং বি সেটে অন্তত একটি উপাদান থাকে যা এ সেটে নেই তাহলে একে বি এর প্রকৃত উপসেট বলে। তোমাদের সংজ্ঞা দিয়ে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ ইকুয়াল টু 2, 4, 6 আগের মতো এবং বি ইকুয়াল টু আমরা ধরলাম 2, 4, 6। সেক্ষেত্রে তোমরা বলতে পারো কি হবে? সেক্ষেত্রে কিন্তু এ প্রকৃত উপসেট হবে না, কারণ তোমার এর মান এমন আছে যে বি সেটে এবং এ সেটের মান সংখ্যা সমান, দুটির মধ্যে কোনো এমন একটি মান নেই যে মানটি এ সেটে অথবা বি সেটে এক্সট্রা আছে। সো তোমার বিকে বি এর একটা প্রকৃত উপসেট হবে না। কিন্তু যদি ধরো বি এর মানটা এরকম না হয়ে 2, 4, 6, 8 হতো, অর্থাৎ 8টা তোমাদের এখানে অতিরিক্ত থাকতো যা এ সেটে নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম এ বি এর প্রকৃত উপসেট। সেক্ষেত্রে প্রকাশ করা তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ। প্রকৃত উপসেট হলে এর নিচে এরকম আর দেওয়া হচ্ছে না। সো প্রকৃত উপসেটের ক্ষেত্রে জাস্ট এটুক দেওয়া হচ্ছে। তো প্রকৃত উপসেট যাওয়ার পরে আমরা আসব সার্বিক সেটে। সার্বিক সেটের ক্ষেত্রে বলা যায় আলোচনাধীন সকল সেট একটি নির্দিষ্ট সেটের যদি আমরা যেসব সেট নিয়ে কথা বলছি সেসব সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ বা এস দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা চলে যাই সংযোগ সেটে। সংযোগ সেটের সংজ্ঞায় বলা যায় সংযোগ সেট বা ইউনিয়ন সেটে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটের সংযোগ সেট বলে। যেমন এ ও বি এর যদি সংযোগ সেট আমরা বের করতে যাই তাহলে সেটা হবে এ ইউনিয়ন বি। এই ইউ প্রতীকটা দিয়ে তোমার প্রকাশ করা হয়, তো ইউ এর মতো এই প্রতীকটিকে ইউনিয়ন বলে এবং পড়া হয় এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। লক্ষণীয় দুটি সেট একই উপাদান থাকলেও তাদের সংযোগ সেটে ওই উপাদান একবার লিখলেই হবে। তো তোমরা সেটা বুঝতেই পারছো। তো এরপরে যেটা আমরা যাব সেটা হলো সেট সেট। সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। এ ও বি এর সেটকে আমরা এ ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করতে পারি। এ ও বি এবং পড়া হয় একে এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। লক্ষণীয় যে একাধিক সেটের শুধুমাত্র সাধারণ উপাদানগুলো নিয়েই সেট গঠিত হয়। তো ধরো তোমার এতে আছে 1, 3, 5, 6, 8 এবং বিতে আছে 2,
3, 5, 8। সেক্ষেত্রে তোমার এই ইন্টারসেকশন বি হবে 3, 5 এবং 8। তো এটাই হলো তোমার ছেদ সেট। এরপরে যদি আমরা নিশ্ছেদ সেটে চাই, নিশ্ছেদ সেটের সংজ্ঞায় বলা যায় দুটি সেটের কোনো সাধারণ উপাদান না থাকলে তাদেরকে নিশ্ছেদ সেট বলে। যেমন এ ইকুয়াল টু যদি তোমার 1, 3, 5 এবং বি ইকুয়াল টু 2, 4, 6 হয়, তাহলে এ ও বি নিশ্ছেদ সেট হবে, কারণ এদের মধ্যে কোনো মান কমন যাচ্ছে না। তো একে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু অডি বা ফাঁকা সেট। এরকম যদি ইন্টারসেকশন কমন কোনো না যায়, তবে যদি কোনো কমন না গেলে এবং ফাঁকা সেট হয় ইন্টারসেকশন করার পর, সেগুলোকেই নিশ্ছেদ সেট বলে। তো নিশ্ছেদ সেটের পর আমরা চলে গেলাম পূরক সেটে। পূরক সেটের সংজ্ঞার ক্ষেত্রে বলা যায় তোমার, মনে করি এ ও বি দুটি সেট। তো এ ও বি যদি দুটি সেট হয়, এ সেটের যে সকল উপাদান বি সেটের মধ্যে নেই সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এর প্রেক্ষিতে বি এর পূরক সেট বলে, এবং একে প্রকাশ করা হয় এ বাদ বি বা এ মাইনাস বি দিয়ে। এ বাদ বি বা এ মাইনাস বিকে পড়া হয় এ বাদ বি। তো এ বাদ বি এক্স বিলংস টু এক্স এবং এক্স নট বিলং টু বি। তালিকা পদ্ধতি যদি আমরা প্রকাশ করি তাহলে এভাবে আমরা লিখতে পারবো। এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে তোমার আমরা যদি ইউ যদি সার্বিক সেট হয় এবং ইউ বাদ বিকে আমরা সংক্ষেপে লিখতে পারি বি, এভাবে একে বি এর পূরক সেট বলা হয়, অর্থাৎ ইউ বাদ বিকে এভাবে লেখা যায়। তো সেক্ষেত্রে হবে বি পূরক সেট এক্স যেন এক্স বিলংস টু ইউ এবং এক্স নট বিলং টু বি। এরপরে আমরা চলে যাই পাওয়ার সেটে। পাওয়ার সেটের সংজ্ঞায় বলা যায় কোনো সেটের সব উপসেট নিয়ে যে সেট গুচ্ছ গঠন করা হয় তাকে সূচক সেট বা পাওয়ার সেট বলে। প্রদত্ত সেট এস হলে এর সূচক সেটকে পি এভাবে প্রকাশ করা হয়। যেমন ধরো এস ইকুয়াল টু যদি 1, 2, 3 হয়, তবে পিএস হবে 1, 2, 3, 1, 2, 2, 3, 1, 3, 1, 2, 3 এবং অডি। অর্থাৎ সেটগুলোর যতগুলো নাম্বার আছে সবগুলোর একটা আলাদা আলাদা সেট হবে। সব সেটের সবগুলো মানে সংখ্যার এবং সেটের সবগুলো মানের আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এস সেটের সদস্য সংখ্যা 3। এখন পিএস যদি পাওয়ার অফ এস এর ক্ষেত্রে তোমার সদস্য সংখ্যা 8, তাহলে আমরা কি বুঝতে পারি? তোমার যদি এস এর সদস্য সংখ্যা 3 হয় এবং পিএস হচ্ছে 8, তবে একে প্রকাশ করা যায় 2 কিউব দ্বারা। অর্থাৎ তোমার পাওয়ার সেটের ক্ষেত্রে সবসময় যেটা হবে 2 টু দি পাওয়ার n, তোমার n দ্বারা ওই যে সেটটার কতগুলো মান আছে সেটা প্রকাশ করা হয়। এভাবে তোমরা পাওয়ার সেটকে প্রকাশ করতে পারবা। তো এই হলো পাওয়ার সেট। এখন তোমাদের আরেকটি জিনিস হলো ক্রোমোজোর। ক্রোমোজোরের সংজ্ঞায় বলা যায় যে কোনো উপাদান এক্স ওয়াইকে নিয়ে এক্সকে প্রথম এবং ওয়াইকে দ্বিতীয় পদ বিবেচনা করলে আমরা একটি ক্রোমোজোর পাই। ক্রোমোজোর এক্স ওয়াই হয়। তো এক্স ওয়াইকে প্রত্যেকে কেবল জোড় না বলে ক্রোমোজোর বলা হয়, কারণ প্রথম অবস্থান ও দ্বিতীয় অবস্থানের ক্রমানুসারে পদদ্বয় বিন্যস্ত থাকে। ক্রোমোজোর এক্স ওয়াই ও বি ওয়াই সমান হয়, তবে অর্থাৎ এক্স, ওয়াই
এরকম যদি হয়, যদিও কেবল যদি x ইকুয়াল টু a এবং y ইকুয়াল টু b হয়। উল্লেখ্য, কোনো সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু ক্রমজোড় প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। তো এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখলে। এখন তোমাদের যেটাতে আমরা যাব সেটা হলো কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ সেটকে সংজ্ঞায়িত করা যায় এভাবে। ধরো a ইকুয়াল টু x y z এবং b ইকুয়াল টু a b, তাহলে a ও b এর কার্তেসীয় গুণজ সেট হবে x a x b y a y b z a এবং z b। এখানে এ ও বির উপাদানগুলো ক্রমজোড় আকারে লেখা হয়। আরেকটি জিনিস হলো ভেন চিত্র। ভেন চিত্রের ক্ষেত্রে বলা যায় সেটের সংযোগ, ছেদ ইত্যাদি কার্যবিধি এবং তাদের জন্য বলবৎ বিধিসমূহ জ্যামিতিক চিত্রে প্রকাশ করলে তাকে ভেন চিত্র বলে। তো এই ধারায় তোমরা বুঝতে পারছো এরকম সেট অনেক, এই সেটগুলোই তোমাদের থাকবে। এই সেটগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সেটগুলো দিয়ে তোমাদের এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করা যাবে। এখন তোমাদের কতগুলো জিনিস ধারণা দেওয়া হবে, সেইগুলো থেকে আমরা বলতে পারি, ধরো তোমার কতগুলো প্রতিজ্ঞা সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়া হবে, যেগুলো তোমাদের ম্যাথ করতে কাজে লাগবে। যেমন ধরো তোমার এ ও বিকে যদি কোনো সেট হয় এবং এ ইকুয়াল টু বি হয়, যদিও কেবল যদি এ বি এর উপসেট অথবা বি এর উপসেট হয়। আবার আরেকটি হলো এ যদি ফাঁকা সেটের উপসেট হয় তবে এ ইকুয়াল টু ওরি। এবং আরেকটি হলো এ যদি বি এর উপসেট হয় এবং বি যদি এর উপসেট হয়, তবে তোমরা বুঝতেই পারছো এটা আমরা বলা হয়েছে এ ইকুয়াল টু বি হবে। আরেকটি হলো এ বি এর উপসেট হলো এবং বি সি এর উপসেট হলো, তবে এ ও সি এর উপসেট হবে। এখন এ ও বি যদি কোনো সেট হয় তাহলে এ ইউনিয়ন বিকে আমরা বি ইউনিয়ন এ আকারেও লিখতে পারবো এবং এ ইন্টারসেকশন বিকে আমরা বি ইন্টারসেকশন এ রূপেও লিখতে পারবো। তো এই জিনিসগুলো তোমাদের ম্যাথ করতে অনেক বেশি কাজে লাগবে, এদিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এবং আরও কয়েকটি প্রমাণ হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয় তবে আমরা লিখতে পারবো ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি রূপে। আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি হয় তবে আমরা একে লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি রূপে। তো আরও একটি ধারণা তোমাদের দেওয়া যায়, সেটা হলো এ ইউনিয়ন বি, এটা আর তো তোমার এই জিনিসগুলোকে, এই দুটি প্রতিজ্ঞাকে তোমার মর্গান সূত্র বলে। তো এই প্রমাণগুলো তোমাদের লাগবে, এগুলো বইয়ে আছে, তোমাদের করে দেখানো হবে কয়েকটি। এই প্রমাণগুলো সৃজনশীলে অনেক বেশি আছে, তো তোমরা এদিকে লক্ষ্য রাখবে। আরেকটি হলো কি, এটিও একটি প্রতিজ্ঞা এবং আরও দুটি প্রতিজ্ঞা তোমাদের দেওয়া যায়, তা হলো এবং
তো এই তোমাদের মোটামুটি প্রতিজ্ঞাগুলো, এই প্রতিজ্ঞাগুলো প্রত্যেকটি তোমাদের লাগবে। তোমরা এদিকে প্রতিজ্ঞাগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখবে। এগুলোর প্রমাণ আছে, প্রমাণ বইয়ে আছে, যে এই প্রমাণগুলো আমরা তোমাদের কয়েকটি করিয়ে দিব। এখন তোমাদের আরও কয়েকটি ধারণা দেওয়া যায়, সে ধারণাগুলো তোমাদের দেওয়া হচ্ছে। সেটা হলো গিয়ে এক এক মিল বা 1-1 করেসপন্ডেন্স। মনে করি A = A, B, C এবং B = 30, 40, 50। তো A, B, C তিনজন লোক, আর 30, 40, 50 ওই তিনজন লোকের বয়সের সেট। আবারও মনে করি A এর বয়স 30, B এর বয়স 40 এবং C এর বয়স 50। সুতরাং বলা যায় A সেটের সাথে B সেটের এক এক মিল রয়েছে। তো এর সংজ্ঞা দেওয়া যায়, যদি A সেটের প্রতিটি উপাদানের সাথে B সেটের একটি ও কেবল একটি উপাদান এবং B সেটের প্রতিটি উপাদানের সাথে A সেটের একটি ও কেবল একটি উপাদানের মিল স্থাপন করা যায়, তবে তাকে A ও B সেটের মধ্যে একটি এক এক মিল বলা হয়। এখন A ও B এর মধ্যে এক এক মিলকে সাধারণত প্রকাশ করা হয় এভাবে। তো এই হলো তোমাদের এক এক মিল। এরপরে তোমাদের যেটি নিয়ে ধারণা দেওয়া হবে সেটি হলো সমতুল সেট। সমতুল সেটের সংজ্ঞায় বলা যায়, যে কোনো সেট A ও B এর মধ্যে যদি এক এক মিল থাকে তবে তাকে বর্ণনা করা যায় A ও B কে সমতুল সেট বলা হয়। A ও B সেটকে সমতুল বোঝাতে এভাবে প্রকাশ করা হয়। তো এই প্রতীক দ্বারা যে এদের যে কোনো একটিকে অপরটির সমতুল বলা হয়। এরপরে তোমাদের যেটাকে ধারণা নেওয়া হবে সেটা হলো শান্ত সেট। শান্ত সেটকে বলা হয় ফাইনাইট সেট। যে সকল সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে শান্ত সেট বলে। ফাঁকা সেটকে শান্ত সেট ধরা হয়। এই জিনিসটি মনে রাখবে। যেহেতু শান্ত সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, সুতরাং কোনো সেটের সদস্য সংখ্যা n একে বুঝালে সেট একে শান্ত সেট ধরা হয়। আর তোমাদের যেটা লাগবে সেটা হলো অশান্ত সেট। অশান্ত সেট হলো যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অশান্ত সেট বলে। স্বাভাবিক সংখ্যার সেট যদি n এবং পূর্ণ সংখ্যার সেটকে z, এগুলো হলো অনন্ত সেট। কারণ এ সেটের জেডের মধ্যে অসংখ্য সব সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ধরো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, এভাবে সকল স্বাভাবিক সংখ্যা আসতেই থাকবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধরো -3, -2, -1, 0, 1, 2 এভাবে আসতে থাকবে। অর্থাৎ এদিকেও অনেক মান আছে, এদিকেও অনেক মান আছে। এই সেটে কোনো নির্দিষ্ট সংখ্যক মান নেই। তো এই ক্ষেত্রে এগুলোকে বলা হয় অশান্ত সেট। এখন এখানেও তোমাদের কিছু কিছু প্রতিজ্ঞা আছে। তো ধরো যদি তোমার প্রত্যেক সেট A তার নিজের সমতুল, অর্থাৎ একটি সেট যদি A হয় তবে তা অবশ্যই তার নিজের সমতুল হবে। প্রতিজ্ঞা 2, যদি A ও B সমতুল সেট হয় এবং B ও C সমতুল সেট হয় তবে A ও C ও সমতুল সেট হবে। অর্থাৎ ধরো A ও B সমতুল এবং B ও C সমতুল, তবে A ও C ও সমতুল হবে। এখন তোমাদের আরেকটি প্রতিজ্ঞা হলো, যদি A শান্ত সেট হয় এবং B A এর প্রকৃত সেট হয় তবে B কে শান্ত সেট হবে। অর্থাৎ এরকম হবে, A অনন্ত সেট হবে যদি এবং কেবল যদি A এবং A এর একটি প্রকৃত উপসেট সমতুল হয়। তো এক্ষেত্রে তোমাদের কিছু সূত্র আছে যেগুলো অঙ্ক করতে কাজে লাগবে, সেগুলো আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি। এটা একটা সূত্র।
এটা তো তোমরা বুঝতেই পারছো, এন এ আর এন বিকে যদি প্লাস করা হয় তবে এন এ ইউনিয়ন বি পাওয়া যাবে। আর আবার তোমরা দেখো এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইউনিয়ন বি লেখা হয়েছে, কারণ হলো গিয়ে এ ইউনিয়ন বি করলে তোমরা জানো যে মানগুলো কমন পড়ে সেগুলো একবার লিখলে হয়, তো যেগুলো কমন পড়ছে সেগুলো বিয়োগ দিয়ে বাকি মানগুলো যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হবে তোমার এন এ ইউনিয়ন বি। এখন তোমাদেরকে যে প্রমাণগুলো আছে বইয়ের মধ্যে সে কয়েকটি প্রমাণ তোমাদের শেখানো হবে। তো এই প্রমাণ যদি করতে শুরু করি, আমরা প্রথমে শুরু করতে হবে, ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এরপর আমরা করব তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। তো এটা লেখার পরে আমরা যদি পরের লাইনে যাই, অর্থাৎ তোমরা বুঝতে পারছো ইউনিয়নের জন্য আমরা এবং লিখছি এবং এগুলোকে আমরা কিভাবে এ এক্সের সাথে কিভাবে বিলং করে সেভাবে দিয়ে প্রমাণ করার এগিয়ে যাচ্ছি। তো এটা লেখার পরে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এবং এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। কারণ এবংকে আমরা তোমার ইউনিয়ন দিয়ে প্রকাশ করতে পারি, সেভাবে আমরা প্রকাশ করে ফেললাম। এবং এদের মাঝখানে দেখো আরেকটি এবং আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা এক পাশ থেকে আরেক পাশে সমান ধরে প্রমাণ করে ফেলতে পারলাম। সুতরাং কী লেখা যাবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এর উপসেট। কিন্তু আমাদের তো প্রমাণ করতে হবে এই দুটি সমান, সুতরাং আমাদের আবার ডান পক্ষকেও বাম পক্ষের সমান করতে হবে, অর্থাৎ ডান পক্ষ থেকে আমাদের বাম পক্ষে আসতে হবে। তো যদি আমরা ডান পক্ষ নিই তবে ডান পক্ষে ছিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তো এটার পরে আমরা কি লিখতে পারি, অর্থাৎ উল্টা দিক থেকে আবার প্রমাণ করব, এক্স ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এবং এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এরপরে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। এখন এক্স বিলংস টু এ কে দুই পাশ থেকে কমন নিতে পারি, যদি কমন নিই তবে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, কারণ হলো গিয়ে এবং এর জন্য, এবং এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর একটি উপসেট। অর্থাৎ যদি দুই পাশ থেকে উপসেট হয় তবে তোমাদের আমরা প্রতিজ্ঞায় বলেছিলাম এ দুটি সেক্ষেত্রে সমান হবে, অর্থাৎ একটির উপসেট আরেকটির সমান যদি হয়, আবার ওইটার উপসেট যদি ওইটারও সমান হয়
তবে সেক্ষেত্রে দুটি সেটই সমান হবে। তো এইভাবে আমরা প্রমাণ করে দিতে পারলাম। এগুলো তোমার বইয়ের অনুশীলনীতে করে দেওয়া আছে, তারপর তোমাদের বোঝার জন্য আমরা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা করতে গিয়ে না আটকাও। এরপরের অঙ্ক যেটা করে দেওয়া হবে, এ পূরক সেট বাদ বি পূরক সেট বি বাদ এ। মনে করি এক্স বিলংস টু এ পূরক সেট বাদ বি এর পূরক সেট। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি পূরক সেট। তো এটা যদি করলাম এক্স বিলংস টু এ এর পূরক সেট এবং এক্স নট বিলংস টু বি এর পূরক সেট, এরপর আমরা যেটা লিখতে পারি তা হলো এক্স নট বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। কারণ হলো তোমাদের যখন বিলংস টু থাকে সেটা যদি পূরক সেট থাকে, পূরক সেট যদি উঠায় দেওয়া হয় তবে সেটা উল্টা হয়ে যায়, অর্থাৎ বিলংস টু হলে নট বিলংস টু হয় আর নট বিলংস টু হলে বিলংস টু হয়। তো এটা করা হলো। এবার হয়ে যাবে এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ। সেক্ষেত্রে তাহলে কি হবে, এক্স বিলংস টু বি বাদ এ, অর্থাৎ তোমাদের প্রুফ হয়ে গেল এ পূরক সেট বাদ বি পূরক সেট, যে বি বাদ এর একটি উপসেট, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন আবার তোমাদের ওপর দিক থেকে প্রমাণ করতে হবে, কারণ পূরক যদি আমাদের দেখাতে হবে একটি আরেকটির উপসেট এবং আবার আরেকটি যদি আরেকটির উপসেট হয় তবেই তারা সমান হবে। তো আবার মনে করি এক্স বিলংস টু বি বাদ এ, তাহলে এক্স বিলংস টু বি এবং এক্স ডাজন্ট বিলংস টু বি। সেক্ষেত্রে এক্স ডাজন্ট বিলংস টু বি পূরক সেট এবং এক্স বিলংস টু এ এর পূরক সেট, কারণ বিলংস টু উঠায় দিলে সেক্ষেত্রে আবার পূরক সেট দিতে হবে। তো এটা যদি করা হয় তবে তোমাদের যেটা হয়ে গেল এক্স বিলংস টু এর পূরক সেট এবং এক্স নট বিলংস টু বি এর পূরক সেট। তাকে লেখা যায় কি, এক্স বিলংস টু এ বাদ বি, অর্থাৎ এ এর পূরক সেট বাদ বি এর পূরক সেট। সুতরাং বি বাদ এ, এ পূরক সেট বাদ বি এর একটি উপসেট, অর্থাৎ প্রমাণ হয়ে গেল এ বাদ বি এর, এ পূরক সেট বাদ বি এর পূরক সেট ইকুয়াল টু বি বাদ এ। তো এখান থেকে তোমাদের আরেকটি দেখায় দেওয়া যায়, সেটা হলো তোমরা এগুলো সবগুলো তোমাদের চ্যাপ্টারে পাবে, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে প্রমাণগুলো করে দেওয়া হচ্ছে, যাতে কয়েকটি দেখে তোমরা বাকিগুলো নিজেরা করে ফেলতে পারো। তো এটির ক্ষেত্রে কি করা যায়, তোমরা এর মধ্যে হয়তো ধারণা করে ফেলেছো। মনে করি এক্স বিলংস টু, তাহলে লেখা যায় এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এক্স নট বিলংস টু এ এবং এক্স বিলংস টু নট বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু সি। সেক্ষেত্রে লেখা যায় এক্স এবং এক্স
এবং তো তোমরা বুঝে গেলে যেহেতু আমরা এখান থেকে নট বিলংস টু উঠায় দিয়েছি সেই জন্য আমরা পুরো সেট নিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে তিনটা ক্ষেত্রে একই জিনিস করা হয়েছে। এরপর আমরা যেটা করব, এক্ষেত্রে যেহেতু আমরা উঠিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট। অর্থাৎ যেহেতু আমাদের এবং দেওয়া আছে এবং এগুলো পূরক সেট, সেক্ষেত্রে এবং এর জন্য ইউনিয়ন হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, উপসেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পূরক সেট, এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি এর পূরক সেটের উপসেট হবে। তবে আমাদের আবার উপর দিক থেকে প্রমাণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের লিখতে হবে, আবার মনে করি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ পূরক সেট ইউনিয়ন বি ইউনিয়ন বি এর পূরক সেটের ইউনিয়ন সি এর পূরক সেট। তাহলে লেখা যায় এক্স বিলংস টু এ এর পূরক সেট অথবা এক্স বিলংস টু বি এর পূরক সেট অথবা এক্স বিলংস টু সি এর পূরক সেট। সুতরাং তোমাদের লেখা যায় এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু বি অথবা এক্স নট বিলংস টু সি। তো এইভাবে লেখার পরে তোমরা এটুক লিখতে পারলে পরেরটুকু তোমরা গেস করতে পারতেছো আশা করি কিভাবে করতে হবে। এরপরে তোমাদের যেটা করতে হবে, এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তোমরা দেখছো এখানে তোমাদের অথবা ছিল, অথবা থাকলে এবং যেহেতু নট বিলংস টু আছে সেক্ষেত্রে তোমাদের কী হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে। তো সেই ইন্টারসেকশনই এখানে দেওয়া হলো। এরপরে যেহেতু নট বিলংস টু আছে, তোমাদের নট বিলংস টু যদি উঠাতে হয় তাহলে লিখতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন পূরক সেট। অর্থাৎ তোমাদের কি হলো, এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন এ পূরক সেট ইউনিয়ন বি পূরক সেট ইউনিয়ন সি এর পূরক সেট, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পূরক সেটের একটা উপসেট। সুতরাং তোমরা আমাদের কি লিখতে পারি, দুই পাশ যেহেতু প্রমাণ হয়ে গিয়েছে, এর পূরক সেট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পূরক সেট ইকুয়াল টু এ পূরক সেট ইউনিয়ন বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট। অর্থাৎ প্রুভড হয়ে গেল। এখন তোমাদের অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দেওয়া হবে যাতে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করতে সমস্যা না হয়। তো 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করা যাক। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে ভেন চিত্রে এ এবং বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি এন বি হয় তবে নির্ণয় করো যে এক্স এর মান বি। প্রথমে বলেছে এক্স এর মান নির্ণয় করতে, এরপরে বলেছে এন এ ইউনিয়ন বি এবং এন এ ইন্টারসেকশন বি এর মান বের করতে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে তোমার ছবি দেওয়া আছে একটি ভেন চিত্রের, x 2x প্লাস 8 এ এবং বি। তো এক্ষেত্রে এ হবে দেওয়া আছে এন এ ইকুয়াল টু এন বি। সুতরাং 3x প্লাস x ইকুয়াল টু x প্লাস টুয়াইস x প্লাস 8 বা 4x ইকুয়াল টু 3x প্লাস 8 বা 4x মাইনাস 3x ইকুয়াল টু 8। সুতরাং x ইকুয়াল টু 8। অর্থাৎ এই অঙ্কটি তোমরা ভালো করে বুঝতে পারছো, অনেক সহজ।
এর পরের অঙ্কটিতে তোমাদের বের করতে হবে এন এ ইউনিয়ন বি। এন এ ইউনিয়ন বি তোমার সূত্রটা তোমাদের দেখানো হয়েছিল, সেখান থেকে লিখছি। তো এই অনুযায়ী তোমরা যদি মান বসিয়ে দাও তাহলে হবে 3x প্লাস এক্স প্লাস এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস 8 মাইনাস এক্স। তো এক্ষেত্রে মানটা হবে 6x প্লাস 8, অর্থাৎ 6 ইন্টু 8 প্লাস 8, যেহেতু আমরা বের করলাম x ইকুয়াল টু 8। তো এক্ষেত্রে মান হবে 48 প্লাস 8 অর্থাৎ 56। এটা হলো এটার উত্তর। এরপরে যেটা করতে হবে এন এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে এন এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই 3x প্লাস এক্স মাইনাস এক্স অর্থাৎ 3x অর্থাৎ 3 ইন্টু 8 24। তো তোমাদের মানগুলো নির্ণয় করা হয়ে গেল। এরপরে যদি আমরা পরে আমরা যদি 8 নাম্বার অঙ্কটা দেখাই, সেখানে বলা আছে তোমার ইউ ইকুয়াল টু এক্স যেন এক্স জোড় পূর্ণ সংখ্যা এবং এ ইকুয়াল টু এক্স যেন 3x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 25 ইউ এর একটি উপসেট এবং বি এক্স যেন 5x ইজ লেস দেন 12 উপসেট ইউ এর। তাহলে এন এ ইন্টারসেকশন বি এবং এন এর পূরক সেট ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো, বি এর পূরক সেটের মান নির্ণয় করো। তো 8 নাম্বার অঙ্ক দেওয়া আছে। ইউ ইকুয়াল টু এক্স যেন এক্স এর জোড় পূর্ণ সংখ্যা। সুতরাং ইউ ইকুয়াল টু -8 -6 -4 -2 0 2 4 6 8। এখন a ইকুয়াল টু এক্স যেন 3x 20। সুতরাং a ইকুয়াল টু 10 12 14 16 18। এরপরে b দেওয়া আছে -8। b এর ক্ষেত্রে বলা আছে x যেন 5x less than 12 set of opposite of u। সুতরাং b ইকুয়াল টু হবে -8 -6 -4 -2 0 2। তো সেক্ষেত্রে যদি আমরা এন এ ইন্টারসেকশন বি করি তাহলে -8 -6 -4 -2 0 2 ইন্টারসেকশন -8 -6 -4 -2 0 2 যদি হয় তবে দুটি ইন্টারসেকশন করার পর আমরা পাবো ফাঁকা সেট। সুতরাং n ইন্টারসেকশন b ইকুয়াল টু 0। আবার a এর পূরক সেট u মাইনাস a অর্থাৎ -8 -6 -4 -2 0 2 4 6
তো সেক্ষেত্রে এখন বাদ 10, 12, 14, 16, 18 এর ক্ষেত্রে হবে -8, -6, -4, -2, 0, 2, 4, 6, 8। তো এটা হলো এর পূরক সেটের ক্ষেত্রে। এখন তোমরা বি এর পূরক সেটটা যদি বাইর করো, ইউ পাব বি -8, -6, -4, -2, 0, 2, 4, 6, 8 বাদ -8, -6, -4, -2, 0, 2 তবে থাকছে তোমাদের 4, 6, 8 ... সুতরাং এর পূরক সেট বা এর পূরক সেট -8, -6, -4, -2, 0, 2, 4, 6, 8, 4, 6, 8 তবে তোমাদের হচ্ছে 4, 6, 8। সুতরাং এন বি হবে 3। এই হলো গিয়ে তোমাদের প্রমাণ। এরপরে আমরা তোমাদের দেখাই দিচ্ছি তোমাদের 9-এর খ নাম্বারটা। এ বাদ এ equal to a। তো এক্ষেত্রে লেখা যায়, মনে করি x belongs to a বাদ a। তাহলে x belongs to a এবং x not belongs to a বাদ a। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x belongs to a এবং x not belongs to ওরি। তো এরপরে যেটা আমরা লিখতে পারবো x belongs to a বাদ ওরি। তারপর আমরা যেটা লিখতে পারবো x belongs to a। সুতরাং a বাদ a উপসেট অফ a। তো তোমরা এটা বুঝে গেলে এভাবে অর্ধেক উপসেট দেখানো হয়েছে। এরপরে যেটা করতে হবে তা উপর দিক থেকে প্রমাণ করে এটার উপসেট দেখাতে হবে, তারপরে তোমরা প্রমাণ করে দিতে পারবে যে এর দুটা এক। তো সেক্ষেত্রে আমরা কি করব, আবার মনে করি x belongs to a, এরপরে লিখতে পারবো তাহলে x belongs to a এবং x not belongs to ফাঁকা সেট। অর্থাৎ x belongs to a এবং x not belongs to ফাঁকা সেট, এ থেকে এটা লেখা যাচ্ছে। এরপরে যেটা লিখবো আমরা x belongs to a এবং x not belongs to a বাদ a। এরপর আমরা যে লাইনটা লিখবো সেটা হচ্ছে x belongs to a এবং x, এটা লেখা হয়েছে। এরপরে যেটা a বাদ a, সেক্ষেত্রে প্রমাণ হয়ে গেল a উপসেট a বাদ a। সুতরাং a equal to a বাদ a
পাথ এ, এটা প্রুভড। তো তোমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বুঝতে পারছো, যদি আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে করার পর এভাবে আসার পর একই জিনিস উল্টা দিক থেকে করে গেলে আবার প্রমাণ হয়ে যাচ্ছে। সো একবার যদি এই দিকটা করে ফেলতে পারো, পরের দিকটা প্রমাণ করতে কোনো সমস্যা হবে না। তো এটা হলো গিয়ে তোমার 9-এর খ। এরপরে তোমাদের আমরা দেখা দিতে পারি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেওয়া হয়েছে এ সি এ ক্রস বি এ ক্রস সি। সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি এর ক্ষেত্রে লেখা যায় এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। সেক্ষেত্রে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, অথবা ওয়াই বিলংস টু সি, এবং এক্স কমা ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, অথবা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। তো তোমরা বুঝতে পারতেছো প্রথমে আমরা যেটা করা শুরু করলাম, প্রথমে আমরা যেভাবে শুরু করলাম এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, এরপরে এক্স ওয়াই কে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, অথবা ওয়াই বিলংস টু সি করলাম, এরপরে এক্স ওয়াইকে নিয়ে এভাবে বিলংস টু করে গেলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো সেখান থেকে আমরা বলতে পারি এ ক্রস বি ইউনিয়ন সি সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো এটা যদি প্রমাণ হয়ে যায় তবে অপর দিক থেকে তোমরা প্রমাণ করে ফেলতে পারবে আবার এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো উল্টা দিক থেকে একইভাবে তোমরা প্রমাণ করে যেতে পারবে। সেই প্রমাণটি আর তোমাদের দেখালাম না, এখন থেকে এরকম অনেকগুলো প্রমাণ একসাথে দেখানো হয়েছে। সো আশা করি এভাবে দেখাতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এর পরের অঙ্কতে আমরা যদি যাই, পরের অঙ্কর ক্ষেত্রে আমরা যে অঙ্কটি করাবো সেটা হলো গিয়ে তোমার এক্ষেত্রে তোমাদের যে অঙ্কটা করিয়ে দেওয়া হবে সেটা হলো 14 নম্বর। বলা আছে যে প্রমাণ করো যে এন এ পি এন বি পি যদি হয় এ ইউনিয়ন বি ফাঁকা সেট হলে এন এ ইউনিয়ন বি পি প্লাস কিউ হবে। এন এ ইউনিয়ন বি আমরা জানি এন এ এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন পি। তো এক্ষেত্রে কি লেখা যায় পি প্লাস কিউ মাইনাস এন ফাঁকা সেট। তো যেটা হবে পি প্লাস কিউ। খুবই সহজ অঙ্ক, সহজে প্রুভ হয়ে গেল। এটা বুঝতে তোমাদের কোনো ঝামেলাই হওয়া উচিত নয়। এরপর তোমাদের যে অঙ্কটি দেখাবো সেটা হলো গিয়ে 16 নাম্বার। 16 নাম্বারে বলা আছে এ যদি এ বি এক্স এবং বি সি ওয়াই সার্বিক সেট ইউ এ বি সি জেড হয় তবে এ উপসেট অফ বি পূরক সেট 1 নম্বরে, 2 নম্বরে এ ইউনিয়ন বি উপসেট ইকুয়াল টু পূরক সেট ইকুয়াল টু বি পূরক সেট এবং এ পূরক সেট ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি। তো এক্ষেত্রে তোমাদের যেটি দেখানো হবে সেটি হলো গিয়ে 2 নাম্বারটা। তো আমরা যদি তোমাদের 2 নাম্বারটা দেখিয়ে দিই তবে এখানে ক খ গ দেখায় দেওয়া হয়, তবে তোমাদের যেটা হবে সেটা তো এই অঙ্কটি তোমরা নিজেরা করে ফেলতে পারবে। এরপরে তোমাদের যে অঙ্কটি দেখানো হবে সেটা হলো গিয়ে 17 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর
শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি এবং 12 জন অর্থনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি এবং 5 জন 3টি বিষয়ে ফেল করেছে। তাহলে 5 জন 3টি বিষয়ে ফেল। কতজন শিক্ষার্থী 3টি বিষয়ে কোনোটিই নেয়নি? এখন প্রথমে তোমাদের যেটা করতে হবে, ভেন চিত্রটাকে ফেলতে হবে। ভেন চিত্র আঁকার পর তোমাদের ভেন চিত্রগুলোকে সংজ্ঞায়িত করতে হবে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের প্রুফ বের করতে হবে এই অঞ্চলটি, যেটা ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি। তো তোমাদের এখানে মনে করি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর সেট ইউ, যেসব শিক্ষার্থীর সেট যেসব শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে তাদের সেট ই, যারা ভূগোল নিয়েছে তাদের সেট জি এবং পৌরনীতি নিয়েছে তাদের সেট সি। তাহলে প্রশ্ন অনুসারে বলা যায় এন ইউ হবে 30, এন ই হবে 19 এবং এন জি হবে 17। তো সেক্ষেত্রে এবং এন সি ইকুয়াল টু 11। তাহলে তোমার এন ই ইন্টারসেকশন জি হবে 12 এবং এন সি ইন্টারসেকশন জি বলা আছে 4 এবং এন ই ইন্টারসেকশন সি 7 এবং এন ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি বলা আছে 5। এখন 3টি বিষয়ের এটুক যদি তোমরা বুঝে যাও, এখানে এটার মান দেওয়া আছে 5, এটুক বুঝে গেলে এখন 3টি বিষয় কোনোটিই নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যার সেট হবে এন ইন্টারসেকশন ইউ জি ইউনিয়ন সি। অর্থাৎ এটি হলো 3টি বিষয়ের কোনোটিই নেয়নি এমন শিক্ষার্থীর সেট। এখন এটা ইকুয়াল টু লেখা যায় এন ই প্লাস এন জি প্লাস এন সি মাইনাস এন ই ইন্টারসেকশন জি মাইনাস এন ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন জি প্লাস এন ইন্টারসেকশন জি সেকশন সি। এখন এগুলো যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো 19 প্লাস 17 প্লাস 11 মাইনাস 12 মাইনাস 7 মাইনাস 4 প্লাস 5। তো এটা হিসাব করলে আমরা কি পাবো? 29। অর্থাৎ 3টি বিষয়ের কোনোটি নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা হবে তখন এন ইউ মাইনাস এন ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। সুতরাং 30 মাইনাস 29, সেক্ষেত্রে 1। অর্থাৎ একজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটি নেয়নি। তো এটা যদি প্রুভ হয়ে যায় তাহলে তোমরা এরকম অঙ্ক সবগুলো পেরে যাবে। তো এরপরে তোমাদের যে অঙ্কটি দেখানো হবে সেটি হলো এরপর তোমাদের এই চ্যাপ্টারের অনুশীলনীর সৃজনশীল অঙ্কটি দেখিয়ে দেওয়া হবে। তো সৃজনশীল অঙ্কে বলেছে আনোয়ারা মহাবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানী ও পূর্বাণী পত্রিকার পাঠ্যাভ্যাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% শিক্ষার্থী বিচিত্রা, 50% ছাত্রী সন্ধানী এবং 50% ছাত্রী পূর্বাণী, 30% ছাত্রী বিচিত্রা ও সন্ধানী, 30% ছাত্রী বিচিত্রা ও পূর্বাণী, 20% ছাত্রী সন্ধানী ও পূর্বাণী এবং 10% ছাত্রী 3টি পত্রিকায় পড়ে না। তো 1 নম্বরে বলা হয়েছে শতকরা কতজন উক্ত পত্রিকা 3টিই পড়ে না, এবং 2-এ বলা হয়েছে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে 2টি পড়ে না।
এখন মনে করি সকল ছাত্রীর সেট ইউ, বিচিত্রা পড়া ছাত্রীদের সেট বি এবং সন্ধানী পড়া ছাত্রীদের সেট এস হলে পূর্বানী পড়া ছাত্রীদের সেট পি। তো এটা যদি আমরা ভেন চিত্রে প্রকাশ করি তাহলে কীভাবে প্রকাশ করা যায় তোমরা দেখতে পারবে। তাহলে এটা যদি বি হয়, এটা যদি পি হয়, আর এটা যদি এস হয়, এই অঞ্চলটি মনে রাখো, অঞ্চলটি তোমাদের কাজে লাগবে, ইউ। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এন ইউ ইকুয়াল টু 100, এন বি ইকুয়াল টু 60, এন এস ইকুয়াল টু 50 এবং এন পি ইকুয়াল টু 50 যদি হয় তাহলে এন বি ইন্টারসেকশন এস হবে 30। সুতরাং এন বি ইন্টারসেকশন পি 30 এবং এন পি ইন্টারসেকশন এস হলো 20। সুতরাং এন পি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস যদি হয় সেটা হবে 10। এখন 1 নম্বরে তোমাদের বলেছিল শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকার 3টি পড়ে না। তো 3টি পত্রিকার অন্তত 1টি পড়ে এমন শিক্ষার্থীদের সংখ্যা কি হবে? এন ইউ তো এই সেটটি হলো 3টি পত্রিকার অন্তত 1টি পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা। তাহলে তোমরা সহজে বুঝতে পারতেছো 3টি কোনোটি পড়ে না এমন ছাত্রী সংখ্যা হবে ইউ মাইনাস বি। তো এটা যদি হয় তাহলে এটাকে যদি আমরা সূত্রে প্রকাশ করতে যাই তখন হবে, আমরা যদি জাস্ট এন বি পিউ এসটাকে ভাঙ্গাই তবে আমরা পাবো এন বি এন পি প্লাস এন এস মাইনাস এন বি ইন্টারসেকশন পি মাইনাস এন বি ইন্টারসেকশন এস মাইনাস এন পি ইন্টারসেকশন এস প্লাস পি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস। তো এগুলার যদি মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো 60 প্লাস 50 প্লাস 50 মাইনাস 30 মাইনাস 30 20 প্লাস 10 170 মাইনাস 80 90। তো সেক্ষেত্রে কোনো পত্রিকায় পড়ে না এমন এখন সহজেই এটা বের করতে পারবে। 100 মাইনাস 90 ইকুয়াল টু 10, অর্থাৎ 10% ছাত্রী কোনো পত্রিকার 1টি পড়ে না। এখন শুধু বিচিত্রা ও পূর্বানী পড়ে এমন ছাত্রীর সংখ্যার সেটকে কিভাবে লেখা যায় 2 নম্বরের ক্ষেত্রে? এন বি ইন্টারসেকশন পি এন বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, সেটা হবে 30 মাইনাস 10 ইকুয়াল টু 20। এবং শুধু বিচিত্রা ও সন্ধানী পড়ে এমন ছাত্রীর সেট হবে যেটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো 30 মাইনাস 10 ইকুয়াল টু 20। তো এটা যদি হয়ে যায় শুধু পূর্বানী ও সন্ধানী পড়ে এমন ছাত্রীর সংখ্যা হবে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10। এখন কেবল 2টি পত্রিকা পড়ে এমন ছাত্রীর সংখ্যা হবে 20 প্লাস 10 প্লাস 20 ইকুয়াল টু 50। সুতরাং 50% ছাত্রী কেবল 2টি পত্রিকা পড়ে। এরপরে তোমাদের যে অঙ্কটি তোমাদের সৃজনশীল অনুশীলনী যে 2টি সৃজনশীল আছে সেই 2টি সৃজনশীল নিয়ে বলা হবে। তো প্রথম সৃজনশীলে দেখো দেওয়া আছে a ইকুয়াল টু এক্স যেন এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার মাইনাস এ বি এ প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 এবং বি 1 2 এবং সি ইকুয়াল টু 2 4 5 হলে এ সিটের উপাদানসমূহ নির্ণয় করো। তো এ সেটের উপাদানসমূহ নির্ণয় করার জন্য কি করতে হবে তোমাদের জাস্ট সহজে বলে দিচ্ছি, যা আছে সেগুলো দেওয়ার পর তোমরা এ সেটের বর্ণনাকারী সমীকরণ দিবে, যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি
ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এই সূত্র যদি তোমরা এই সমীকরণটা সমান করার তোমরা এই সমীকরণটা যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এখান থেকে তোমরা এভাবে ভাঙার পর গুণ করে কমন নিয়ে পাবা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি। সুতরাং এক্স ইকুয়াল টু এ হবে এবং এক্স ইকুয়াল টু বি হবে। এরপর দেওয়া আছে বি ইকুয়াল টু 1 2 এবং সি ইকুয়াল টু 2 4 5। এরপরে সেখান থেকে তোমরা এই জিনিস তোমরা বি এর পাওয়ার বের করবে, পাওয়ার সেট, এবং সি এর পাওয়ার সেট বের করে ইন্টারসেকশন করে দিতে পারবে। এই জিনিসটা তোমরা নিজেরাই পারবে। এবং পরে যে জিনিসটা দেওয়া আছে এ ক্রস বি ইউনিয়ন সি এবং এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এই জিনিসটাও তোমরা করবে। ক্রমজোড় বের করে সেই থেকে ক্রমজোড়ের সেট বের করে এই দুটার ইন্টারসেকশন করে দিলেই হয়ে যাবে। আর 27 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে, একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট, 39 জন হকি খেলে। এদের মধ্যে 13 জন ফুটবল ও ক্রিকেট, 14 জন ক্রিকেট ও হকি এবং 12 জন ফুটবল ও হকি খেলতে পারে। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়। উল্লেখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট এবং কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ভেন চিত্রে দেখো। কতজন ছাত্র উল্লেখিত 3টি খেলায় পারদর্শী নয় তা নির্ণয় করো। কতজন ছাত্র কেবল একটি খেলায় পারদর্শী এবং কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী এটি নির্ণয় করো। এখন সেক্ষেত্রে তোমাদের ভেন চিত্রটা কী হবে তোমরা কি গেস করতে পারছো? ভেন চিত্রটা হবে এটা হলো তোমাদের ভেন চিত্র। এটা এফ, এটা যদি সি হয় তবে এটা হবে এফ ইন্টারসেকশন সি, এটা হবে এফ ইন্টারসেকশন এইচ এবং সি ইন্টারসেকশন এইচ। এরপরে যে অঙ্ক দুটি আছে তোমাদের এই দুটি অঙ্ক একটু আগে করে দেওয়া হয়েছে, সো সেই অনুযায়ী তোমরা যদি হিসাব নিকাশ করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই হলো তোমাদের প্রথম অনুশীলনীটি, যেটা তোমাদের হায়ার ম্যাথের প্রথম অনুশীলনী সেট। তো এইটা হলো তোমাদের এই ক্লাস, এবং পরবর্তীতে অন্যান্য ক্লাস দেখা দেওয়া হবে। আস্তে আস্তে তোমাদের সবগুটি ম্যাথ আমরা এভাবে সাজেশন এবং সমাধান করে দিব তোমাদের সুবিধার্থে। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।